নমস্কার বন্ধুরা, সবুজদ্বীপে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বিজ্ঞানের ভাষায় ক্লোরোসিস হলো উদ্ভিদের প্রয়োজনীয় মৌলের কোনো একটির অভাবে ক্লোরোফিল বিনষ্ট হওয়া অথবা উৎপন্ন না হওয়া। ফলে কি হয়, পাতাগুলো হলুদ হতে থাকে। ক্লোরোফিল যেহেতু বিনষ্ট হয়ে যাচ্ছে আর শিরা জালক যেগুলো আছে, পাতার যে শিরা জালক, সেগুলো স্পষ্ট বোঝা যায় এবং সালোক সংশ্লেষ কিন্তু ব্যাহত হয়। এছাড়া আরেকটা জিনিস হয় বন্ধুরা, গাছের ক্লোরোফিল উৎপন্নকারী যে জিন, সেই জিনের যদি অভাব হয় বা জিন যদি না তৈরি হয় গাছে, সেক্ষেত্রে কি হয়, ক্লোরোফিল সিনথেসিস হয় না উদ্ভিদ দেহে। ফলে কি হয়, উদ্ভিদটা কিন্তু ক্লোরোফিল শূন্য হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় অ্যালবিনো উদ্ভিদ। ক্লোরোফিল শূন্য উদ্ভিদকে অ্যালবিনো উদ্ভিদ বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনাতে আসি। এই ক্লোরোসিস, এতে কি হয় যে ক্লোরোফিল নষ্ট হতে থাকে বা উৎপন্ন হয় না। তো আমাদের আগে জানতে হবে এই ক্লোরোফিলটা আসলে কি। ক্লোরোফিলটা কি সেটা যদি আমরা জানি, তাহলে ক্লোরোসিস নিরাময়ের একটা ধারণা কিন্তু আমরা পেয়ে যাব। এই ক্লোরোফিল উদ্ভিদের সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী প্রধান রঞ্জক পদার্থ। হ্যাঁ, আবার এই ক্লোরোফিল 7 ভাগে বিভক্ত: ক্লোরোফিল এ, বি, সি, ডি, ই এবং ব্যাকটেরিয় ক্লোরোফিল এবং ব্যাকটেরিয় ভিরিডিন। তো বন্ধুরা, আমরা জানবো এই ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত C55H72O5N4Mg। তো এখানে দেখুন, কার্বন আছে, অক্সিজেন আছে, আর আছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এর মধ্যে যে কোনো একটা যদি অভাব হয়, তাহলে কিন্তু ক্লোরোফিল নষ্ট হবে বা ক্লোরোফিল তৈরি হতে পারবে না। এছাড়া বেশ কিছু মৌল আছে যেগুলো উদ্ভিদের ক্লোরোফিল তৈরিতে পরোক্ষভাবে সাহায্য করে। সেগুলোর যদি অভাব হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্লোরোসিস হবে গাছে। তো দেখুন, ক্লোরোসিসের সমস্যাটা সবথেকে বেশি হয় কিন্তু আমরা যারা টবে বাগান করি। কারণ টবের অল্প মাটি থাকে, আর এই অল্প মাটির অল্প পরিসরের মধ্যে গাছটা কিন্তু সমস্ত রকমের খাদ্য নিতে থাকে। ফলে আমরা যখন খাবারটা দিচ্ছি, সেই খাবারের মধ্যে যদি সব রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট না থাকে, তাহলে কিন্তু গাছটা ক্লোরোসিসে আক্রান্ত হবে। কিন্তু ওই একই গাছ যদি আমরা মাটিতে লাগাই, সেক্ষেত্রে কিন্তু ক্লোরোসিস হওয়ার সম্ভাবনা কম। কারণ মাটিতে লাগালে সারফেসটা শিকড়টা অনেকটা ছড়িয়ে যেতে পারবে। ফলে কি, ও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওর প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। আরেকটা জিনিস কী হয় বন্ধুরা, জবা গাছ, গোলাপ গাছ, তারপরে লেবু গাছ বা অন্যান্য যে ফলের গাছটা যেগুলো আমরা ছাদে করি আর কি, আমরা কিন্তু নিয়মিত খাবার দিই, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রেও করি। তা সত্ত্বেও কিন্তু ক্লোরোসিসে গাছটা আক্রান্ত হয়। এই ক্লোরোসিস যে গাছে হয়, শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট নয়, আরও বেশ কিছু কারণ আছে। তো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, এখন আমরা জানবো গাছে ক্লোরোসিস হয় কেন। দেখুন, খুব কয়েকটা সাধারণ কারণে কিন্তু গাছে ক্লোরোসিস হয়, যেটা আমাদের ভুলে। যদি টবের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না হয়, তাহলে জল ভালোভাবে ড্রেন আউট হবে না, শিকড়গুলো ড্যামেজ হতে থাকবে। আর শিকড়গুলো যখন ড্যামেজ হবে, তখন কিন্তু যে টবের মাটিতে যতই খাবার থাকুক না কেন, ভালোভাবে কিন্তু গাছ নিতে পারবে না। সেক্ষেত্রে গাছ একটা অপুষ্টিতে ভুগবে এবং ক্লোরোসিস দেখা যাবে। বন্ধুরা, আরেকটা জিনিস হয়, আমাদের টবের মাটি যদি ভারী হয় এবং অনুর্বর হয়, সেক্ষেত্রে কি হবে, যে টবে আমি গাছটা প্রতিস্থাপন করলাম, ওই গাছটা কিন্তু ঠিকঠাকভাবে শিকড় দিতে পারবে না। যেহেতু ভারী মাটি আর অনুর্বর মাটি, সে কারণে ভালোভাবে শিকড় দিতে পারবে না। ফলে কী হবে, গাছটা কিন্তু ঠিকঠাকভাবে পুষ্টি নিতে পারবে না এবং অক্সিজেনের চলাচল কিন্তু টবের মাটির মধ্যে হবে না। হাওয়া বাতাসের চলাচল হয়তো মাটির মধ্যে, সেটা কিন্তু কম হবে। ফলে গাছ কিন্তু ক্লোরোসিসে আক্রান্ত হবে। এবার বন্ধুরা আসি 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে পিএইচ লেভেল। মাটির পিএইচ যদি 7-এর উপরে হয়ে যায়, সেক্ষেত্রে মাটি ক্ষারীয় হবে। 7 নিউট্রাল, 7-এর নিচে নামলে মাটি আম্লিক হবে, আর 7-এর উপরে উঠে গেলে মাটি ক্ষারীয় হবে। তো মাটির পিএইচ যদি 7-এর উপরে হয়, সেক্ষেত্রে গাছ কিন্তু মাটির থেকে খাদ্য ঠিকঠাকভাবে নিতে পারবে না। এবং তার ফলে কিন্তু গাছ ক্লোরোসিসে আক্রান্ত হবে। এবং হচ্ছে, মাটি যদি অতিরিক্ত অ্যাসিডিক হয়, সেক্ষেত্রেও কিন্তু গাছের সমস্যা হবে। সেই জন্য আমরা কী করব, যে মাটিটা একটু হালকা অ্যাসিডিক রাখবো অথবা প্রশম রাখবো, 7 বা 7-এর সামান্য একটু নিচে রাখবো। একটু হালকা অ্যাসিডিক হলে সেই মাটিতে কিন্তু সমস্ত গাছ ভালো হয়। আর এই পিএইচ মাপার জন্য কিন্তু অবশ্যই একটা পিএইচ মিটার আপনাদেরকে রাখতে হবে। তো এবার আসি বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 4, মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি। এর ফলে কিন্তু গাছে ক্লোরোসিস হয়। আমরা কি করি, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা শিরাগুলো দেখা যাচ্ছে ক্লোরোসিস আক্রান্ত হয়েছে, আমরা কি করি, সঙ্গে সঙ্গে এপসাম সল্ট দিয়ে দিই। কিন্তু দেখুন, এটা কিন্তু কোনো সলিউশন হলো না। কারণ এপসাম সল্ট দিলে কি হবে, এপসাম সল্টে আছে ম্যাগনেসিয়াম আছে আর সালফার আছে, তাই তো?
তো ম্যাগনেসিয়াম এবং সালফারের ডেফিসিয়েন্সির কারণে যদি ক্লোরোসিস হয় সেক্ষেত্রে গাছটা কিন্তু সুস্থ হয়ে যাবে, কিন্তু যদি আয়রনের অভাব হয়, যদি মলিবডেনামের অভাব হয়, সেক্ষেত্রে কীভাবে গাছটা সুস্থ হবে? সেই জন্য আমরা কী করব, খুব ভালো মানের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট নেব। সে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, ভালো মানের, ঠিক আছে, যার মধ্যে সব রকমের নিউট্রিয়েন্টসগুলো আছে, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, আয়রন, মলিবডেনাম, আপনার জিঙ্ক, সালফার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সবই আছে। এরকম একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা নেবেন, নিয়ে গাছে প্রয়োগ করবেন, দেখবেন গাছটা কিন্তু আস্তে আস্তে এই ক্লোরোসিস থেকে বেরিয়ে আসবে। কারণ দেখুন, এই ক্লোরোসিসটা কিন্তু কোনো অসুখ নয়, এটা একটা ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এটা একটা অভাব, মানে অপুষ্টি। উদ্ভিদের কিছু কিছু খাদ্য বা পুষ্টিমৌলের অভাবে কিন্তু এই রোগটা হয়। সেই জন্য সেই পুষ্টিমৌলটা আমরা যদি গাছের দিয়ে দিই টবের মাটিতে এবং স্প্রে করে যদি আমরা দিই, তাহলে গাছ সেই পুষ্টিমূল্যটা পেয়ে যাচ্ছে, ফলে গাছটা কিন্তু আবার আগের অবস্থাতে ফিরে যাবে। বৃদ্ধি যেমন ভালো হবে, ফল ফুল সব কিন্তু ঠিকঠাক হবে এবং গাছের কালারও কিন্তু ফিরে আসবে। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের একটা জিনিস দেখাই। বন্ধুরা, আপনাদেরকে আমি ছাদে নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে 3টে জবা গাছ আছে। হ্যাঁ, আর এই 3টে জবা গাছের আমি কিন্তু প্রত্যেকটার মাটির পিএইচ দেখে নিয়েছি, ড্রেনেজ সিস্টেমটাও দেখে নিয়েছি, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক আছে। আর আমার টবের মাটিও কিন্তু ওয়েল ড্রেন সয়েল করা ছিল তখন। তো এর পিএইচটা একটু দেখুন, পিএইচটা কিন্তু 6-এর একটু কম আছে, মানে স্লাইড অ্যাসিডিক আছে কিন্তু মাটি, তার মানে মাটি ঠিকই আছে। ক্ষারীয় মাটি হলে ক্লোরোসিস হয়, কিন্তু যেহেতু মাটিটা অ্যাসিডিক আছে সেই কারণে মাটির সমস্যা কিন্তু এখানে নেই, বা টবে জল জমে যে ক্লোরোসিস হয় সেরকম কোনো সম্ভাবনা কিন্তু এই গাছগুলোতে নেই। তো আমি পরীক্ষামূলকভাবে এই 3টে গাছকে সম্পূর্ণ বৃষ্টির মধ্যে রেখেছিলাম বাইরে। আর এই গাছটাতে, যে গাছটা দেখছেন সম্পূর্ণ কী সুন্দর কালো এবং চেহারাটা দেখুন, এতে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি এবং গোড়াতেও দিয়েছিলাম, মাটিতে আর কি। আর এই গাছটাতে শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট আমি মাটিতে দিয়েছি, স্প্রে করিনি, ঠিক আছে। আর এই গাছটাতে কিন্তু আমি টোটালি কোনো রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট দিইনি, ফলে এটা দেখুন, এর কিন্তু যে ক্লোরোসিস তেমনিই আছে। গাছটা কিন্তু এখনও ক্লোরোসিসে আক্রান্ত, গাছের গ্রোথ নেই, কুড়ি নেই, আর কুড়ি যদি থাকে সেগুলো কিন্তু, সেই কুড়িগুলো কিন্তু ফুটছে না। এগুলো, এই যে কুড়িটা দেখছেন কয়েকদিন পরে এটা কিন্তু পড়ে যাবে। আর এটা দেখুন, এর পাতাগুলো কিন্তু অনেকটাই সবুজ হয়ে গেছে, মানে ক্লোরোসিস থেকে আস্তে আস্তে এ কিন্তু রিকভার করে আসছে। এর পাতা কিন্তু এর থেকেও হলুদ ছিল। আর এই যে গাছটা দেখছেন সবুজ, এই গাছটাও কিন্তু ক্লোরোসিস দ্বারা আক্রান্ত ছিল। তো এই গাছটা কিন্তু রিকভার করে গেছে। গাছটার চেহারা দেখে বা কালার দেখে বুঝতে পারছেন আপনারা, গাছে কিন্তু কোনো রকমের ক্লোরোসিস বলে কিছু নেই। আর এই গাছটাও 2-1 দিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ওর মতোই। তো আমি কি দিয়েছি সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন আমি 1 লিটার জল নিয়েছি, আর এখানে আমি নিচ্ছি অ্যাগ্রোমিন ম্যাক্স মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখুন, ক্লোরোসিস নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু খুব ভালো মানের একটা মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হবে। তো অ্যাগ্রোমিন ম্যাক্সটা খুবই ভালো। তো আমি এই অ্যাগ্রোমিন ম্যাক্স 1/2 চামচ মতো নিচ্ছি। দেখুন, এই 1/2 চামচ মতো নিয়েছি, নিয়ে 1 লিটার জলে কিন্তু মিশিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ জলটা আমি কিন্তু এই টবে দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটা 10 ইঞ্চি টব, এই টবে কিন্তু আমি দিয়ে দেবো। তো এটা আমি দিচ্ছি, তারপরে এখান থেকে 2 দিন বাদে আমি এই অ্যাগ্রোমিন ম্যাক্স কিন্তু এই গাছটাতে খুব সুন্দর করে স্প্রে করে দেবো। দিলে দেখবেন 10 থেকে 12 দিনের মধ্যে গাছের কিন্তু চেহারা সম্পূর্ণ বদলে যাবে। তো তার আপডেট আমি অবশ্যই আপনাদেরকে দেবো, কেমন? তো বন্ধুরা, আজ মোটামুটি 2 সপ্তাহ 15 দিন মতো হয়েছে, মানে আমি 1 আগস্ট গাছের মাটিতে আর কি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছিলাম এবং স্প্রে করেছিলাম ওখান থেকে 2 দিন পরে। তো আজ 15 দিন হলো। তো চলুন দেখাই গাছগুলোর পরিস্থিতি কেমন হলো, গাছগুলো কতটা রিকভার করলো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তবু চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আজ 15 দিন বাদে আপনাদেরকে আপডেট দিচ্ছি। এই দেখুন, এই গাছটা, গাছের প্রায় পাতাগুলো সব কিন্তু সবুজ হয়ে গেছে। হ্যাঁ, 2-1টা পাতা বাদে। আর দেখুন, গাছের গ্রোথটাও কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, গাছের গ্রোথটা যে থেমেছিল, এখন কিন্তু গাছটা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, আজ যে 15 দিন হলো, এর মধ্যে আমি কিন্তু একবারই এতে অ্যাগ্রোমিন ম্যাক্স স্প্রে করেছি, আর গোড়ায় সেই দিয়েছিলাম এখান থেকে 15 দিন আগে। দেখুন, তো আপনারা যদি গাছে এইভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেন এবং সমস্ত শর্তগুলো যদি মেনে চলেন,
তাহলে দেখবেন যে আপনাদের গাছগুলো ক্লোরোসিস থেকে কিন্তু খুব দ্রুত রিকভার করে যাবে এবং গাছগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, নতুন কুড়ি আসছে। এখানে দেখুন এই একটা কুড়ি যথেষ্ট বড় হয়েছে। আগে কিন্তু কোনো কুড়ি থাকছিল না। হ্যাঁ, সমস্ত কুড়িগুলো ঝরে যাচ্ছিল, গাছটার পাতাগুলো সমস্ত হলুদ হয়ে গেছিলো, পাতাগুলো ঝরে যাচ্ছিল, সেটা আপনারা দেখেছিলেন। আর এখন দেখুন সম্পূর্ণ সবুজ হয়ে গেছে। দু একটা পাতা যে হলুদ আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড। যদি আপনাদের গাছে ক্লোরোসিস হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে গাছটাকে রিকভার করে নিতে পারবেন, সম্পূর্ণ সুস্থ করে নিতে পারবেন। হ্যাঁ, আর আপনাদের যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর 15ই আগস্টের শুভেচ্ছা আপনাদের সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।